আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তোমরা ইতিমধ্যেই জেনেছো যে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বাংলা উচ্চারণের নিয়ম। প্রিয় শিক্ষার্থীরা, উচ্চারণ আর বানান এ দুটি জিনিস এক নয়। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে আমি তিনটি শব্দ দিয়েছি। সেখানে সাইকোলজি শব্দটির মধ্যে দেখো পি এর উচ্চারণ হচ্ছে না, তারপর স্বাধীন শব্দটির বয়ের উচ্চারণ হচ্ছে না, তারপর নলেজ শব্দটির কে এবং ডি এর উচ্চারণ হচ্ছে না। এইভাবে দেখা যাচ্ছে যে উচ্চারণ আর বানানে একরকম, উচ্চারণে আরেক রকম। সুতরাং বলা যায় যে উচ্চারণ আর বানান দুটি ভিন্ন জিনিস। বাংলা বর্ণমালাগুলোকে শুদ্ধভাবে উচ্চারণ করার জন্য যে সমস্ত নিয়ম কানুন রয়েছে, সেই নিয়ম কানুনগুলোকে বলা হয় উচ্চারণ বিধি বা উচ্চারণ রীতি। বাংলা উচ্চারণের নিয়মকে দুই ভাগে ভাগ করা যায়। এক, স্বরধ্বনি উচ্চারণের নিয়ম। দুই, ব্যঞ্জনধ্বনি উচ্চারণের নিয়ম। স্বরধ্বনি উচ্চারণ থেকে তোমাদের পরীক্ষায় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট স্বরে অ এবং এ। আজকে আমরা আলোচনা করব স্বরে অধ্বনি উচ্চারণের নিয়ম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বোর্ডে দেখো স্বরে অকে দুইভাবে উচ্চারণ করা যায়। এক, সংবৃত উচ্চারণ। দুই, বিবৃত উচ্চারণ। ঠোঁটের গোলাকার অবস্থানকে বলা হয় সংবৃত উচ্চারণ, আর ঠোঁটকে অনেকটা প্রসারিত করে উচ্চারণ করাকে বলা হয় বিবৃত উচ্চারণ। স্বরে অ এর স্বাভাবিক উচ্চারণ হচ্ছে অ এর মতো হবে, এটাকে বলা হয় বিবৃত। এবং অ যদি অনেকটা গোলাকার হয়ে উচ্চারিত হয় তাকে সংবৃত বলে। শব্দের প্রথমে, মধ্যে এবং শেষে স্বরে অধ্বনি উচ্চারণ সংবৃত হবে নাকি হচ্ছে স্বাভাবিক হবে, অ এর মতো হবে, এই জিনিসগুলো আমরা এখন দেখাবো। দেখো, আদ্য মানে শব্দের প্রথম, আদ্য মানে শব্দের প্রথমে যদি অ থাকে তাহলে তার উচ্চারণ কি সংবৃত হবে না বিবৃত হবে? তোমরা দেখো, শব্দের প্রথমে মানে আদ্য যদি নাবোধক অর্থ হয় তাহলে সে অ এর উচ্চারণটা কি হবে? স্বাভাবিক হবে। তার মানে অ এর উচ্চারণ স্বাভাবিক হবে। যেমন দেখো, অমত, এখানে অমতে মত না, অটল, অটল মানে টলে না, তার মানে হচ্ছে নাবোধক অর্থ প্রকাশ করছে। তারপর দেখো, আদ্য এর পরে যদি স্বরে অ অথবা আ থাকে তাহলে সেই ক্ষেত্রে অ এর উচ্চারণ স্বাভাবিক হবে। যেমন দেখো, অমানিসা, এখানে অ এর পর কি আছে? ব্যঞ্জন ধ্বনির সাথে কার চিহ্ন আছে, তাহলে অ এর উচ্চারণ কি হবে? স্বাভাবিক হবে। যেমন অমানিসা। এখানে দেখো, কলেজ শব্দটির ক্ষেত্রে অ এর পরে ও আছে। আমরা জানি যে সকল ব্যঞ্জন ধ্বনির সাথে স্বরধ্বনি রয়েছে, আর যদি না থাকে তাহলে হর্ষ চিহ্ন হয়। তাহলে স্বরে অ এর পরে ও আছে, অতএব এর উচ্চারণ কি হবে? কলস। তোমরা দেখো, এখানে ওকার হয়েছে, এটার নিয়ম আমরা মধ্য এর নিয়মের ক্ষেত্রে দেখাবো। তারপর দেখো, আদ্য ও তারপরে যদি মানে আদ্য এর পরে যদি হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ ও, এই চারটি বর্ণের কোনো একটি অথবা তাদের কার চিহ্ন থাকে, সেক্ষেত্রে অ এর উচ্চারণ স্বাভাবিক হবে না। কিসের মতো হবে? সংবৃত হবে। তার মানে অ এর উচ্চারণ ওকারের মতো হবে। দেখো, এই যে স্বরে অ, তারপরে কি রয়েছে? হ্রস্ব ইকার, তার মানে অতি। এবার দেখো, স্বরে অ এর পরে ব্যঞ্জন ধ্বনির সাথে স্বরে অ আছে। আমরা জানি যে ন উচ্চারণ করলে কি হবে? তার মানে দীর্ঘই। তোমাদের প্রশ্ন হতে পারে এখানে হ্রস্বই কেন? উচ্চারণে কখনো দীর্ঘই হয় না, উচ্চারণে কখনো মূর্ধন্য স ব্যবহার করা যায় না। মূর্ধন্য স থাকলে তালব্য স বা দন্তস্ব লিখতে হয়, উচ্চারণে অন্তস্থ জ হয় না। এই নিয়মগুলো তোমাদের উচ্চারণ নির্ণয় ক্লাসে দেখাবো। তারপর দেখো, এখানে অ এর পরে হ্রস্বকার হয়েছে, অনুমান। তারপর দেখো, স্বরে অ এর পরে দীর্ঘ উকার হয়েছে, তাহলে ওকারান্ত হয়ে গেছে। তারপর দেখো, গভীর, অধিকার, এভাবে আরো অনেক শব্দ আছে, অভিধান, অভিযোগ ইত্যাদি। তাহলে দেখো, আদ্য এর আরো কয়েকটি নিয়ম দেখাই।
স্বরে অ তারপরে যদি ক্ষীয় অথবা বর্গীজ ইয় হয়, সেক্ষেত্রে অ এর উচ্চারণ কি হবে? সংগৃহীত হবে, ওকার হবে, ওকার হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আগেই বলে রাখছি, আমি যেভাবে সংক্ষেপে নিয়ম দেখাচ্ছি, তোমরা পরীক্ষায় এইভাবে নিয়মগুলো লিখবে না, তোমরা নিয়মগুলো সাজিয়ে লিখবে। তাহলে দেখো, যেমন অদক্ষ, এর উচ্চারণ কি হবে? সরি, যেমন অক্ষ, অক্ষর উচ্চারণ কি হবে? অক্ষ। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের প্রশ্ন হতে পারে এখানে ক খ কেন? ক্ষীয় এর উচ্চারণ দুই ধরনের হয়। এটা যদি শব্দের প্রথমে হয় তাহলে খ হবে, আর যদি মাঝখানে বা শেষে হয় তাহলে ক খ লিখতে হয়। আমরা এখানে ক খ লিখছি। ব্যঞ্জনধ্বনি উচ্চারণের নিয়মের সময় অথবা উচ্চারণ নির্ণয়ের সময় আমরা এই জিনিসগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো। তারপর দেখো অজ্ঞ, অ এর পরে কি হয়েছে? বর্গীজ ইয়। এখানে বর্গীজ এবং ইয় আছে, দেখো কি হবে? অজ্ঞ। এখানে হর্ষ চিহ্ন অবশ্যই দিতে হবে, হর্ষ চিহ্ন না দিলে উচ্চারণ নির্ণয় হবে না এবং তোমরা নম্বর পাবে না। তাহলে বর্গীজ ইয়কে ভেঙে লিখলে এর উচ্চারণ দুই ধরনের হয়। শব্দের প্রথম হইলে শুধু গ লিখতে হবে চন্দ্রবিন্দু, আর মাঝখানে শেষে হইলে দুটি গ লিখতে হবে। তারপর অ এর পরে যদি জফলাযুক্ত ব্যঞ্জন ধ্বনি হয়, ব্যঞ্জন ধ্বনি, ব্যঞ্জন ধ্বনি জফলাযুক্ত ব্যঞ্জন ধ্বনি হয়, সেক্ষেত্রে অ এর উচ্চারণ কি হবে? ওকার হবে। জফলাযুক্ত ব্যঞ্জন ধ্বনি কেমন? যেমন দেখো অদ্য, এর উচ্চারণ কি হবে? ও দো। যেমন হচ্ছে গদ্য, কি হবে? গো দো। এভাবে আরো কিছু নিয়ম দেখো। স্বরে অ তারপরে যদি স্বরে অ এর পরে যদি রিকার হয়, রিকার হয় ব্যঞ্জন ধ্বনির সাথে, সেক্ষেত্রে অ এর উচ্চারণ ওকার হবে। যেমন দেখো এর উচ্চারণ কি হবে? মস ঋণ। এমন ভাবে আরো হতে পারে বক্তৃতা, বক্তৃতা। তারপর শব্দের প্রথমে যদি অ থাকে আর সে অটি যদি রফলাযুক্ত হয়, রফলাযুক্ত, তাহলে সেক্ষেত্রে কি হবে? অ এবং রফলাযুক্ত ব্যঞ্জন ধ্বনি, মানে ব্যঞ্জন ধ্বনির সাথে অ হবে, তাহলে তার উচ্চারণ ওকার হবে। যেমন দেখো প্রথম, উচ্চারণ কি হবে? প্রথম। যেমন হচ্ছে শ্রম, উচ্চারণ। এখানে দন্তস্ব কেন হয়েছে আমরা উচ্চারণের নিয়মের ক্লাসে অবশ্যই দেখাবো। উচ্চারণে অধিকাংশ সময় তালব্যস্ব লিখতে হয়। তালব্যস্ব, মূর্ধন্য ষ, দন্তস্ব, এই তিন স থাকলে কোনো বানানে সেটার উচ্চারণে তালব্যস্ব লিখতে হয়। কখনো মূর্ধন্য ষ হবে না, তবে মাঝে মাঝে দন্তস্ব হবে। সেটা কখন হবে উচ্চারণ নির্ণয় ক্লাসে বলবো। এবার আমরা
মধ্য এর নিয়ম দেখাচ্ছে। মধ্য শব্দের মাঝখানে অ হলে কি হবে? দেখো, মধ্য এর নিয়মগুলো অনেকটা আদ্য এর নিয়মের মতোই, তাই শব্দের মধ্য অ, এরপরে যদি হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, ক্ষীয়, বর্গীয় জ ইও, অথবা জফলা যুক্ত ব্যঞ্জন, শব্দের মধ্যে, শব্দের মাঝখানে যদি অ থাকে, তারপর যদি হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, ক্ষীয়, বর্গীয় জ ইও বা জফলাযুক্ত ব্যঞ্জন ধরে কোনো এই বর্ণগুলো কোনো একটা থাকে, সেক্ষেত্রে অ এর উচ্চারণ কি হবে? ও হবে, মানে সংবৃত হবে। দেখো উদাহরণ দেখো, যেমন হ্রস্ব ই দিয়ে আমি বানাই কাকলি, কা কো লি। এবার দীর্ঘ ই দিয়ে দেখো ধরো নি। তারপর দেখো সম, কি হবে? সম ভূমি। উচ্চারণে কখনো দীর্ঘই লেখা যায় না, তাই হ্রস্ব দিয়েছে আমরা। এভাবে যদি জফলাযুক্ত ব্যঞ্জন ধ্বনি দেখো, যেমন অ দম্য, কি হবে? অদম্য। এবার দেখো, তিন বা তার অধিক বর্ণে গঠিত, তিন বা তার অধিক, আমি আবার বলছি, তিন বা তার অধিক বর্ণে দিয়ে গঠিত শব্দের মধ্য অ এর আগে যদি, মানে হচ্ছে অ মধ্য এর আগে যদি স্বরে অ, আ অথবা এ, ও, ও ইত্যাদি থাকে, মানে এই বর্ণগুলোর পরে, মানে মধ্য এর আগে যদি এগুলো থাকে, সেক্ষেত্রে অ এর উচ্চারণ ওকার হবে, মানে সংবৃত হবে। দেখো আমরা উদাহরণ দিচ্ছি। ও এর আগে দেখো, যেমন হচ্ছে আমরা একটা শব্দ লিখলাম ওজন, কি আছে? অ এর আগে এখানে অ আছে, তার আগে ও আছে, তাহলে কি হবে? ওজন। এবার আমরা লিখলাম সৌজন্য, কি আছে? অ এর আগে ও আছে, তাহলে কি হবে? সৌজন্য। তারপর আকার, আকার দিয়ে দেখো কাগজ, কি হবে? কাগজ। এবার অ এর উদাহরণটা দেখো, আমি আগে বলছিলাম কলস, এর উচ্চারণ কি হবে? তোমরা আদ্য এর নিয়মে দেখেছো এটা। এই হর্ষ চিহ্নগুলো অবশ্যই দিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা তিন বা তার অধিক বর্ণ দিয়ে গঠিত শব্দের এই নিয়মটি দেখাইলাম। তবে তোমাদেরকে বলে রাখছি, যদি তিনটি বর্ণে গঠিত শব্দে মধ্য অ এর আগে যদি অ থাকে এবং সে অ যদি নামবোধক অর্থ প্রকাশ করে, সেক্ষেত্রে অ এর উচ্চারণ পরিবর্তন হবে না। তাহলে দেখো, যেমন অমর,
এখানে ও এর আগে ও আছে, কিন্তু নেতিবাচক অর্থ প্রকাশ করার কারণে এই ও এর উচ্চারণ কি হবে না, পরিবর্তন হবে না। এবার আমরা অন্ত এর নিয়ম দেখাবো। অন্ত শব্দের শেষে অ থাকলে কি হবে? 11 থেকে 18 পর্যন্ত, 11 থেকে 18 পর্যন্ত সংখ্যাবাচক শব্দের শেষের অ এর উচ্চারণটা কি হবে? ওকার হবে। শব্দের শেষের অ এর উচ্চারণ কি হবে? ও ওকার হবে। দেখো তোমরা, যেমন হচ্ছে এর উচ্চারণ কি হবে? এ গা রো, এরূপ ভাবে 12, সরি, এর উচ্চারণ কি হবে? 12, এইভাবে 13। এবার দেখো তর, তম ইত্যাদি প্রত্যয় দিয়ে যেসব শব্দ গঠিত হয় সেই শব্দের শেষে অ এর উচ্চারণ ওকারের মতো হবে, সংগৃহীত উচ্চারণ হবে। যেমন দেখো অধিক, অধিকতর, এর উচ্চারণ কি হবে? সরি, অধিক তর। তারপর দেখো উচ্চতম, উচ্চতম। তারপর দেখো আরো কিছু নিয়ম দেখাচ্ছি। কিছু বিশেষণবাচক শব্দ রয়েছে, সেই শব্দের শেষের অ এর উচ্চারণ ওকার হয়ে থাকে। যেমন দেখো বিশেষণ শব্দে শব্দে অ ও হয়, স্বর অ এর উচ্চারণ ওকার হয়। যেমন দেখো ভালো, উচ্চারণ কি হবে? ভালো। যেমন ছোট, এর উচ্চারণ কি হবে? ছোট। তারপর দেখো শব্দের শেষে যদি হ অথবা ঢয় শূন্য র, এই দুটি বর্ণ থাকে, এই দুটি বর্ণের কোনো একটি থাকে, সেক্ষেত্রে অ এর উচ্চারণ ওকার হবে। তার মানে হ অথবা ঢয় শূন্য র হলে কি হবে? যেমন দেখো বিবাহ, বিবাহ। তারপর দেখো এর উচ্চারণ হবে গারো। তারপর শব্দের শেষে যদি ত এবং ইত, তার মানে ত এবং ইত প্রত্যয় দিয়ে গঠিত শব্দের শেষে অ এর উচ্চারণও ওকারের মতো হয়। যেমন দেখো ত ইত প্রত্যয় হলে হলে কি হবে? ওকার হবে। যেমন দেখো মৃত, গত, এর উচ্চারণ কি হবে? মৃত, গত ইত্যাদি। তারপর দেখো আরো আছে চলিত হবে। প্রিয় শিক্ষার্থীরা, শব্দের শেষে
যদি যুক্ত বর্ণ থাকে সেই যুক্ত বর্ণগুলো ভেঙে লিখতে গেলে শেষে অয়ের উচ্চারণ ওকার হয়ে থাকে। যেমন দেখো, যুক্ত ব্যঞ্জন, ব্যঞ্জন থাকলে কি হবে? ও হবে। দেখো, সব এর উচ্চারণ কি হবে? সব তো। ঠিক আছে, তারপর দেখো পদ্ম, এটা জফলা যুক্ত, তার মানে হচ্ছে শব্দের শেষে পদ্ম। এছাড়া আন প্রত্যয় দিয়ে গঠিত শব্দ আন, এটা যদি আনু হয়, যেমন শেখানো, দেখানো, এই শব্দগুলোর ক্ষেত্রেও শেষে অয়ের উচ্চারণ ওকারান্ত হয়ে থাকে। যেমন আন প্রত্যয় দিয়ে গঠিত শব্দে ওকার হয়, শেষে অয়ের উচ্চারণ ওকার হয়। যেমন হচ্ছে শেখান, এই শব্দটার উচ্চারণ কি হবে? শেখানো। তারপর হচ্ছে দেখান, এর উচ্চারণ কি হবে? দেখানো। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা স্বরের অধ্বনি উচ্চারণ নিয়ম দেখছো।